কাজ করতে গিয়ে এর মধ্যে আমার দুইজনের সাথে পরিচয় আছে, আপনাদের এখানে যাদের নাম দেখতে পাচ্ছি, কিন্তু এখনও তো ওয়েবসাইটে আসলে আখতারুজ্জামান নামটা আছে বোধ হয়, আপনার নাম এখনও বোধ হয় ওঠে নাই। হ্যাঁ, আমি তো কিন্তু আপনি আসছেন এখানে, তাও তো দেখতে পাচ্ছি 4-5 মাস হয়ে গেছে। আচ্ছা, এখন এই ডিস্ট্রিবিউশন প্রসেস নিয়ে কাজ করতে গিয়ে আমি দেখলাম যে পাশাপাশি আমার সাংবাদিকতার কাজ আছে, সেটা যেরকম আপনাদের ঊর্ধ্বতন মহলে যে এখন তোলপাড়, আমার বন্ধু বান্ধবী করা, এবং আপনাদের ডিজির বিরুদ্ধেই তো মামলা হলো না? সেটা ভিন্ন জিনিস, মামলা হয় এক জিনিস আর অন্য দপ্তরের ডিজি হয় এক জিনিস। মামলা হইলে তো তার ইয়ে হয় না, কি হয় না, সাজা না হলে ইয়ে হয় না, হয় না, কিন্তু যখন মামলা হয়েছে তখন তো তার মানে ডিজি না করে অন্য দপ্তরে ওনার লবিং গ্রুপিং স্ট্রং, অসুবিধা কি? ওনার লবিং গ্রুপিং লেনদেনের ক্ষমতা যদি বেশি হয় তাহলে বাংলাদেশের হ্যাঁ, তাহলে এটা তো আপনি হচ্ছে ভালো জানেন, এটা নিয়ে কথা কি? ওনার বিরুদ্ধে মামলা হয়েছে বলে যে উনি ভালো পোস্টিং পাবে না এমন কথা আছে? বলো কেন, তোমার সমস্যা আছে? মানুষের কাছে ওয়েল নোন হয়ে যায়, যখন বোঝাটা অনেক বেশি হয়ে যায় তখন মানুষ এটা জানতে পারে। এখন খুলনায়, খুলনা আবাসিকা, নীলালা আবাসিকা। এখন এই যে আপনাদেরকে ঘিরে আমি যে ফাইন্ডিংস পাইলাম গত 1 বছর ধরে কাজ করে, যে আমার পাওয়ারটা তো এখন মাঝপথে আছে, এটা তো রিভিল করার মতো জায়গায় এখনো আসে নাই, কিন্তু রাফলি যদি বলি, মানে আনঅফিসিয়ালি যদি বলি, তাহলে সেক্টরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যে দায়িত্ব নেওয়ার কথা ছিল সেই দায়িত্ব তারা তো নিতে ব্যর্থ, তাই না? আপনারা কি বলেন? কোন দায়িত্ব নেওয়ার কথা? ধরেন আরসি ফুড, ডিসি ফুডের দায়িত্ব কি, তারা কি সেই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করে? আপনাদের মতে কি? করে না কেন, অবশ্যই এই আরসি ফুড তো মাঠ লেভেলে পড়ে রয়েছে। সেটা মামুন সাহেব, পড়ে থাকাকে আপনি কিভাবে মিন করতেছেন? পড়ে থাকা তো ওনার তো মাঠ পর্যায়ে কাজ না, উনি মাঠ পর্যায়ে কেন পড়ে আছেন? না, মাঠ পর্যায়ে তো কাজ না, মানে উনি চাচ্ছে মাঠ পর্যায়ে আমি যদি করতে পারি তাহলে অনেকটা আমার কাজের গতি পাবে। উনি প্রিভিয়াস রেকর্ড কি? উনি একবার চাকরি ছেড়েও দিয়েছিলেন অভিযুক্ত হয়ে। সেটা তো ভিন্ন বিষয়। না না, আপনার হিস্টোরি ভিন্ন বিষয়। না না, হিস্টোরি মানে অতীত, আমি খুলনার কথা বলছি। খুলনায় আসার পরে যেটা, সেটা এখন অতীত তো আমি না, ওনার দায়িত্ব তো অফিসে, উনি তো মাঠ পর্যায়ে পড়েছেন কেন? একজন আরসি ফুডের মূল দায়িত্ব তো অফিসে। ফুডের দায়িত্ব দাপ্তরিক তো কাজ আছে, পাশাপাশি তার পরিদর্শন রয়েছে, মাঠ পর্যায়ে অনেক কাজ। উনি সাংবাদিকদের আনানোর জন্য অফিসে থাকেন না, আর মাঠ পর্যায়ে থাকার কথা বলে উনি যে বাসায় থাকেন না তার গ্যারান্টি কি? ফলে এগুলো অনেক বিতর্কিত বিষয়। এখন আমরা তো ওনার পিছনে, ধরেন আমি ট্যুরে আসি এই কথা বলে উনি যে বাসায় নাই, উনি যে ট্যুরে আসি বলে ডাংমারি রিসোর্টে নাই, এটা কি কোনো গ্যারান্টি দিতে পারবে কেউ? না, সেটাও ঠিক আছে, কিন্তু উনি যে, আমি তো আর ওনারে বলতে পারি না। শোনেন, আমি সবসময় ব্যক্তিগতভাবে আপনাদের প্রতি একটা সহানুভূতি নিয়ে সাংবাদিকতা করি, কারণ বাংলাদেশের দায়ী হচ্ছে ঊর্ধ্বতনরা, মিড লেভেলে বা থার্ড টায়ারে দায় দিয়ে কোনো লাভ নাই। আমি যে পরিমাণ ডিপলি ওনার সম্পর্কে জানার চেষ্টা করছি, আপনি হয়তো যতটুকু জানেন সেভাবে আপনি ডিফেন্স করবেন, আপনার হায়ার অথরিটি হিসেবে আপনি বিপক্ষে কিছু বলবেন না। না না না, বলা আর না বলা বিষয়টা, আমি তো ওনার প্রিভিয়াস রেকর্ড আমার দরকার না, আমার দরকার খুলনায় উনি আসছে, হ্যাঁ আপনার বস, এটা হচ্ছে আপনার আমার বস, এবং আমার দাপ্তরিক প্রয়োজনে ওনার সাথে যোগাযোগ হয়, ফলে আপনার জায়গা থেকে একদম ঠিক আছে। উনি পরিদর্শনে গেল কি নাকে তেল দিয়ে ঘুমালো, সেটা তো আপনার ইস্যু না, প্লাস আমি তো বলতে না একেবারে যে ইস্যু না তা না, মানে একজন আপনি কিন্তু আপনি বলতে পারেন না, স্যার আপনি অফিসে নেই কেন? জি, ধরেন আমার যখন প্রয়োজন হবে তখন আমার দাপ্তরিক প্রয়োজন আমি যোগাযোগ, উনি ওনার সহকারীকে বসায় রাখছেন আছেন, ওনার প্রয়োজনে উনি কোথায় যাবে না যাবে সেটা তো ওনারে দেখার জন্য ওনার হায়ার অথরিটি। এখন আপনি মজার বিষয়টা দেখেন, ওনাকে দেখার জন্য যে অথরিটি তার বিরুদ্ধে হয় মামলা, আবার উনি যার অথরিটি ওনার বিরুদ্ধে হয় মামলা, মানে শস্যের মধ্যে যদি ভূত থাকে আমার উপর আমার ধরার জন্য আমি ওনারে বলি না, সরকারি চাকরিতে বসকে তো আর ওইভাবে বলার সুযোগ নাই, কিন্তু যেরকম আমাকে যেরকম নাম উল্লেখ না করে আপনাদের দু একজন আমাকে বলছে যে
আমাকে এভাবে বলছে, ধরেন ইকবাল বাহার চৌধুরী সাহেব মানে আগের যিনি আপনার স্যার আর কি আরসি ফুড যিনি ছিলেন, উনি একজনকে পোস্টিং দিলেন ডুমুরিয়ায়, ধরেন মানে এটা এমনি ধরার জন্য 2 মাসে উনি ডুমুরিয়ায় আছে ধরেন। আর এই পোস্টিংগুলো যে এমনি এমনি হয় না, এটাও তো ওয়েল নন এস্টাবলিশড, যে 2-1টা বাদে বেশিরভাগই এমনিতে এই পোস্টিংগুলো হয় না। এখানে লেনদেনের বিষয় যে থাকে এটা অলিখিত না। সাব রেজিস্ট্রার অফিসে 2% এটা তো আর না জানা কেউ নাই যে এখানে 2% আমার রেজিস্ট্রি করতে গেলে লাগবে। যতই চেষ্টা করি মানে শতকরা 99 জনের 2% ওখানে লাগবে সাব রেজিস্ট্রার অফিসে। এটা বাংলাদেশে এস্টাবলিশড। আমাকে একজনে বলতেছিল যেটাকে তুমি অন্যায় হিসেবে দেখা হয়েছে, এখন আর দেখি না, কারণ 2% 5% হলে অন্যায়, ওটা এস্টাবলিশড হয়ে গেছে যে 2% লাগবে। ফলে খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শকদের গুদাম কর্মকর্তা হিসেবে পোস্টিং দিতে গেলে এখানে একটা লেনদেন লাগবে, এটা আপনাদের এখানে ওয়েল এস্টাবলিশড। হ্যাঁ লাগে, ব্যতিক্রম আছে, কিছু ব্যতিক্রম লাগেও না। আপনার যদি মামা খালু থাকে একটা ফোন দিলে তখন সেটা তো অন্য জিনিস। আপনার ডিসি যদি আপনার আত্মীয় হয় তাহলে আপনার কেন লাগবে, সেটা তো অন্য জিনিস, সেটা তো লাগে। এখন একজনে এটা বাংলাদেশে অপরাধ হিসেবে ধরার এখন সুযোগ নেই, অনেক কষ্ট করে টাকা পয়সা আরেকটা দিয়ে। জিনিস মনে করেন, সাপোজ আমার কথা বলি, আমি পোস্টিং নিলাম, আপনি বলতেছেন যে আপনার পোস্টিং এ অথরিটি লেট নেই, এখন আপনি এখানে কোনো প্রমাণ দেখাতে পারবেন না, আমি সেটা বলতেছি কই, আমি তো না প্রমাণ দেখাতে কোনো সুযোগ নেই। না ধরার জন্য কিন্তু কথার সাথে আলোচনার সাথে না, প্রমাণ দেখার সুযোগ নেই। আপনি বলতেছেন যে আপনি অর্থনৈতিক লেনদেন করে posting নিয়েছেন। আমি যদি আপনার বলি ভাই আপনি কি তখন ছিলেন বা আপনি কোনো সুযোগ নেই, এটা বলার অফিসিয়ালি বলার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা যদি চায়ের দোকানে এখন আমরা এটা অনুমান করে সাধারণত, অনুমান করে বলা হয়। অনুমানও ঠিক না, এটা সত্যতা তো মোটামুটি প্রতিষ্ঠিত সত্য। এখন যতক্ষণ পর্যন্ত মনে করেন আপনি খুন করেছেন, আপনি যদি বলেন আমি খুন করি, সেটা তো ট্রায়ালে না গেলে কেউ স্বীকার করার জায়গা তো আসে না, ঠিক আছে? এরকম এবং কেউ বাদীর মুখ দিয়ে যতক্ষণ আপনি স্বীকারোক্তি না পাচ্ছেন অথবা কোনো ডকুমেন্ট যে না, Document। হ্যাঁ প্রমাণ, সেটা তো সত্য। আপনি তো অনুমান ভিত্তিক কথা বলে একজনকে হেনস্থা করার সুযোগ নাই, দায় দেওয়ার সুযোগ নাই, এটা ঠিক আমি আছে। অপরাধী ঠিক আছে, কিন্তু কিন্তু সেটা তো আমার কিছু ডকুমেন্টস। document। কিন্তু তারপরও কিছু বিষয় থাকে, মনে করেন যে আপনি বললেন আমাকে চায়ের দোকানে বসেও যদি বলেন, সেটাও তো আপনার স্বীকার না হলেও এক ধরনের আপনার কথার গুরুত্ব আছে, এত সেটা স্বীকারোক্তি হিসেবে নেওয়া যাবে না যে ভাই দেখেন। সে যেটা বললো হ্যাঁ, এটারও মানে অথেন্টিক কোনো ইয়ে আছে কিনা, তার শত্রুতার বশবর্তী বলছে কিনা, না এরকম মায়ের পাশে অনেক আছে। আপনি আদালতের ভাষায় গেলে ভিন্ন জিনিস, আমি বলতেছি আমাদের ইনফর্মাল ভাষায়। এখন ধরেন আপনি একজনে 10 লাখ টাকা দিয়ে ডুমুরিয়া পোস্টে নিলাম, কথাটা শেষ করি, নিল 2 মাসও যদি বলো না, সে তো এক্সপেকটেশন থেকে নিছে, সে জানে যে 10 লাখ টাকার জায়গায় একটা ইনকাম করে এটা পোষাতে পারবো, ঠিক আছে। এখন যদি আর এক আরসি এসে তাকে ওই 2 মাসের মাথায় আবার বদলি করে দেয়, তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতি যদি সে অর্থনৈতিকভাবে ইনভেস্ট করে আসে, হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হলো। তাহলে এখন এই দুজন, আগের ইকবাল বাহার চৌধুরী সাহেব আর এখনকার যিনি মামুনুর রশিদ মনের নাম, উনি এই 2 সাহেবের কাজের এফেক্টেড তো আপনাদের মধ্যে অনেকে নিজেরাই বলতেছে যে এখন তো যদি অ্যাফেক্টেড হয় সেটা অবশ্যই আচ্ছা, মানে আমি বলছি আপনি এরকম কোনো এফেক্টেড হয়েছেন কিনা? না, আমি কোনো অ্যাফেক্টেড হইনি। আচ্ছা, কারণ আমার দাপ্তরিক প্রয়োজনের বাইরে তো আর কারোর সাথে মানুষের সাথে ওইভাবে মানে আমার রিসার্চের একটা কোশ্চেনের জায়গা হচ্ছে যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কর্মকাণ্ডে আপনারা স্বস্তি বোধ করেন নাকি অস্বস্তি বোধ করেন? মানে একদম আমি অফিসিয়াল ভাষায়, একাডেমিক ভাষায় বললাম। কারণ আমি ব্যক্তিগতভাবে বলি, আমি তো সবার ইয়ে নিয়ে কথা বলতে পারি না, আপনার ব্যক্তিগত আমার বিষয়, ব্যক্তিগত আমি আপনার কোনো অস্বস্তির রেকর্ড নাই। আচ্ছা আচ্ছা, মানে তাদের অর্ডারগুলা বা তাদের যেভাবে আপনাদের পরিচালনা করে, তাতে আপনার দিক থেকে কোনো অস্বস্তি? আমার দিক থেকে আমি কোনো সমস্যা বা ইয়ে ফিল করি না। এখন অন্যরা কি করে না করে সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার বা তাদের এমনি আপনার দৃষ্টিতে কি মনে হয় খাদ্য গুদাম কর্মকর্তা পোস্টটাকে অনেক লাভজনক ভাবার কারণ কি? লাভজনক নাই। এখানে আপনি কেউ এখানে আসবে না, মনে করেন আপনি যাবেন না, আমি না, কেউ না তো এই সরকারি প্রতিষ্ঠান তো চালাইতে হবে, হ্যাঁ, কারণ না কারোকে দিতে হবে। এখন না ধীরে ধীরে এটা অলিখিতভাবে একটা লেনদেনের জায়গায় পরিণত হলো, তার মানে নিশ্চয় একটা লাভজনকের ব্যাপার তো না? তারপরও মানে এখানে মনে করেন আপনি আসবেন না, আমি আসবো না, আরেকজন এখানে তো কারণ না কারো দিতে হবে। প্রতিষ্ঠান তো পরিচালনার জন্য একজন যোগ্যতা সম্পন্ন না, আপনার কাছে কি এই পোস্টটাকে আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়? মানে লাভের দিক থেকে না, গুরুত্ব দিক থেকে? গুরুত্বপূর্ণ না, মনে করেন যে ইন্সপেক্টর তো অনেক না, গুরুত্ব কেন না? আপনি একটা উপজেলার খাদ্যের সংরক্ষক, আপনি কেন গুরুত্বপূর্ণ ভাবতেছেন? না, গুরুত্বপূর্ণ মানে ওই দিক থেকে না। আপনি তো এই চেয়ার তো একটা মূল্য আছে, একটা শুধু চেয়ার না, একটা উপজেলার খাদ্য ভান্ডার আপনার কাছে। কোনো ক্রাইসিস দেখা দিলে তো খাদ্যের রক্ষক আপনি। খাদ্য মানে মানুষের মূল জায়গা, মানে বেসিক। ফলে না, ওই দিক থেকে তো আপনি অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, কিন্তু মানে আপনার পোস্টিং এর বেলায়
পোস্টিং এর কথা আমি বাদ দিলাম, আপনি তো বলছেন, তারপরে অনেক মনে করেন যে আপনি তো বলছেন যে লেনদেনের কথা তো স্বীকার না করলে আপনার কিছু করার নাই, তা আপনি স্বীকার করবেন না আমি তো জানি, তা আপনার ওই প্রশ্ন যে লাভ কি আর, যে লাভের কোনো বিষয় তো তারপরেও আপনি যদি কোন কাজের জন্য কাউকে কোনো সুবিধা দেন, আপনি বলবেন ওসিডি টাকা দিয়ে, বলবেন যে আমি তো ওসিডি টাকা দিয়েছি। কেউই বলে না সেটা, এটা বললে তো সবই ঠিক হয়ে যেত। এখন এখন কেউ বিপদে পড়ে দেয়, কেউ সুবিধা নেওয়ার জন্য দেয়, এরকম আছে না? অনেকে অনেক কোশ্চেন করে, আমি 3টা কোশ্চেনের ভিত্তিতে গবেষণা করতেছি। একটা হচ্ছে যে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কোনো অস্বস্তি আছে কিনা, আর একটা হচ্ছে আপনার পোস্টের জন্য আপনার লেনদেনের বিষয় আছে কিনা, দুটোই আপনি বলছেন। আর একটা হচ্ছে যে মানে 3টা কমপ্লেন নিয়ে কাজ করতেছি। আর একটা হচ্ছে যে মিল যারা চালায়, মিলার, মানে টাইটেলটা এরকম যে সরকারি উপজেলা বা জেলা খাদ্য গোদামগুলো প্রকারান্তরে এটা মিলারদের গোডাউনে পরিণত হয়েছে। ধরেন কেউ একটা অভিযোগ করলো এরকম, আমার এক স্যার করলো বা যে কেউ করলো যে এটা আসলে তো জনগণের গোডাউন, এটা হয়ে গেছে মিলারদের গোডাউন। আচ্ছা, মিলাদের গোডাউন কিভাবে হয়েছে? একটু ভেঙে বলি, আপনি হ্যাঁ আপনি ধান সংগ্রহ করতেছেন কৃষকের কাছ থেকে, কাগজে কলমে এটা হওয়ার কথা, বাস্তবে সেটা হোক বা না হোক, বাস্তবে হয় না। এটা কৃষক তো সরাসরি আপনার কাছে ধান বেচতে পারে না। কেন? অবশ্যই, যেহেতু আমি তার অ্যাকাউন্টে টাকা দিচ্ছি, সে আমার এখানে সিগনেচার করতেছে, হ্যাঁ, আপনার অ্যাকাউন্টে আমি টাকা এখন দিচ্ছি। কৃষক, আমিও কৃষক আরেকজনও কৃষক, আমি হয়তো কৃষক হিসেবে আমার রেজিস্ট্রেশন আছে, আমি কৃষক, আমার জমিও আছে, ধানও হয়, সত্য, সেই হিসাবে কৃষক, কিন্তু আমি তো মূলত ধান ব্যবসায়ী। Actually, আপনি ধান চাষ করেন না? আমি তো সে কথাটা ভেঙে বললাম আপনাকে। আমি এই সিআরে আছি, তাই বলে কি আমি কৃষিকাজ করি? আমিনুল ভাই, আমি তো সেটা ভেঙে বললাম যে উনি কৃষক আর একজন কৃষকের পার্থক্যটা তো বললাম। উনি কৃষক, পাশাপাশি উনি ধান ব্যবসায়ীও, ওনারও তো মিল আছে, উনি অথবা উপজেলার চেয়ারম্যান অথবা এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি, ওনার বাপ কৃষক বা উনি কৃষক, সেই হিসাবে তো আমার অসুবিধা নাই, সেই হিসাবে আপনার খাতা কলমে সবই ঠিক আছে। তো বাস্তবতা হচ্ছে উনি এসে আপনাকে ধান দেয়, আর প্রকৃতপক্ষে মানে লোয়ার ক্লাস যাদের ইকোনমিক দিক থেকে যারা, না, এই জন্য তো সরকার ইয়ে করছে, এক বছর থেকে আপনার 75 মন পর্যন্ত নেওয়ার সুযোগ আছে। সুযোগ 40 কেজি থেকে। সুযোগ আছে। এখন আপনি মনে করেন বড় কৃষক, আপনি 75 বস্তা দিচ্ছেন, আমি ছোট কৃষক, আমি হয়তো 25 বস্তা দিতে পারছি। আপনি আমার, খাওয়ার জন্য প্রয়োজনীয় ইয়ে রেখে বাকি দাম। আপনি এই নিয়মতান্ত্রিক কথাই আমাকে বলবেন, এটা তো আমি 1 বছর ধরে ফেস করে ফেলে আমার কাছে এটা পরিষ্কার। আপনি এর বাইরে আপনার চেয়ার থেকে আপনি বলতে পারবেন না। আর যেটা বলেন যে মিলাদদের গোডাউন, মানে এই চাল, এই গোডাউন গুলো ভরে কিন্তু মিলাদদের চাল দিয়ে। কেন মিলাদদের গড়ন বলছে, এটা একটু বুঝায় না বললেন তো? আমি বলি, হ্যাঁ, সেটা হলো মানে খাদ্য অধিদপ্তরের তালিকাভুক্ত মিলারের বাইরে তো এখানে চাল দেয়। আচ্ছা, একজন মিল ধরেন খাদ্য গুদাম মিলার সাথে মিলারের কোনো সম্পর্ক নাই অবশ্যই না, আমি কথাটা একটু বলতে দেন। ধরেন মানে যদি না থাকতো, ধরেন তাহলে ওই মিলারকে মিল চালাইতে গেলে কৃষকদের কাছ থেকে ধান কেনা লাগতো না বাড়ি বাড়ি ঘুরে? এখনো তো কেন, এখনো কেনে, কিন্তু আমরা একটা উপজেলার উৎপাদনের কত পার্সেন্ট আমরা কিনছি? আমিনুল ভাই এখনো কেনে, 5% ও কেনে। এখনো কেনে, কিন্তু গোছানো একটা জিনিস নেয়া ওই 5% একটা মিলের জন্য অনেক। একটা না, একটা উপজেলায় একটা উপজেলা 5% বেশি আপনি কেনেন না, সত্য, কিন্তু আর বাকিটা তো মানুষের ওই মিলারই না কিনছে, অন্য জায়গায় কিনছে। মানুষের ব্যক্তিগত খোরাকের বাইরে বাজারের অন্য অন্য প্রয়োজন মিটায় একজন মিলারের 5%ও লাগে না, 2% হয়ে যায়। তো 5% ধরলাম, এখন মিলারকে যদি এই গোছানো জিনিস বাদ দিয়ে ওনার বাড়ি বাড়ি ঘুরে কিনতে হতো, সেটা হ্যাপা অনেক বেশি না? এখনকার মিলার ডিজিটাল মিলার, মানে এই যুগে আপনার বাড়ি বাড়ি তো দরকার না, আপনি 5-6টা বড় বড় যে আরো হাটে করে ব্যবসা করে, কিন্তু আপনি ওদের ধরে রাখলে দেখেন কর্নার হয়ে যায়। আপনি কি করতেছেন, আপনি সরকারি জনবল দিয়ে একদম ধানের কোয়ালিটি পরিমাপ করে সরকারি খরচ দিয়ে ধান সংগ্রহ করে আপনি তাকে দিচ্ছেন। না না, এটা তো আমার নিয়ম। আমি নিয়মের কথাই বলতেছি, আরে বাবা আমি নিয়মের বাইরে বলতেছি। এরপরে সে কি করতেছে মনে করেন, সে তার ক্যাপাসিটি অনুযায়ী, তার মিলে যে ক্যাপাসিটি আছে মনে করেন সাপোজ 50 টন, 50 টন ক্যাপাসিটি, সে 50 টনের জন্য আবেদন করতেছে আমার কাছে যে আমি আপনার এখান থেকে 50 টন ধান ক্যাশিং করতে চাচ্ছি, মিলিং করতে চাচ্ছি। সে কি করে 50 টনে 1.5 গুণ টাকা বিডিএ জমা 110%, 110%। 110% সরকারি কোষাগারে জমা দিচ্ছে, জমা দিয়ে তারপর আমার কিন্তু ধান নিয়ে যাচ্ছে। এই নিয়ম ঠিক আছে। এবার তার 110%, মানে বেশি টাকা, বেশি টাকা, আরে যদি আমার ওই ধান নিয়ে চাল নাও দেয়, হ্যাঁ, তারপরও আরে আমিনুল ভাই এই নিয়ম তো আমি জানি, আমি আমার পয়েন্টটা আপনি একটু আসেন যে না। এরপর তারপরে তার মিল কলকারখানা আছে, জি, ইনভেস্ট আছে, এত কিছু তার আছে, বিনিয়োগ ছাড়া তো করতে পারতেছে না, এই নিয়ে সন্দেহ নাই, এই নিয়ে সন্দেহ। আমি তো দেখতে পাচ্ছি আমি তাহলে ওই বিনিয়োগ ছাড়া তার দিচ্ছি না, তার তো 5 কোটি টাকা 10 কোটি টাকা বিনিয়োগ আসছে, এই সত্যের কোনো ব্যত্যয় নাই, কিন্তু আমার এখানে গাড়ি এসে দাম নিতে একটা সিটির অপেক্ষা বসে, সিটিটা দেখুন সেন্ড হবে হইলে আমি
এখন এইটা তো কোশ্চেন কেউ তুলতেই পারে, জনগণের তো কোশ্চেন তুলতে অসুবিধা নাই। মানে আপনি বলছেন যে গুছানো জায়গা যে যে খাদ্য গোদামটা মিলারকে যেভাবে হেল্প করছে, জনগণ সেই হেল্পটা আসলে পাচ্ছে কিনা, কৃষক মানে হ্যাঁ। কৃষক বা সাধারণ জনগণ, মিলারকে আলটিমেটলি এটা মিলারের গুদামে পরিণত, এটা তো একটা কোশ্চেন, এটা নিয়ে তো আপনার হ্যাঁ, আপনার কোশ্চেন ঠিক আছে, কিন্তু সাধারণ জনগণ আপনার মিল নেই, সে তো এই সুবিধা পাবে না। এটা কারণ আপনি যদি বলেন যে মানে আম জনতা এই সুবিধা, না, আপনি আমার পয়েন্ট থেকে সরে যাচ্ছেন। আমার মিলার এই সুবিধা পাওয়াতে আমার আপত্তি না। আরেকটা জিনিস বলতেছেন যে সাধারণ কৃষকরা সুযোগ পাচ্ছেন। আপনি আগে থেকে তো এই যেমন আমার উপজেলায় যেটা হতো, সব ধান, আমি শেষ করি। হ্যাঁ, আগে যেটা হতো একটা তালিকা হতো, এখন তালিকা আছে, বা কারোর ফোনে কৃষক ঢুকতে, এখন তো বলবেন আপনি অনলাইনে আবেদন করবেন, আমার এখানে তো অ্যাপস আছে, আপনি অনলাইনে আবেদন করতে- আলটিমেটলি এই প্রক্রিয়ায় 10 মণ ধান বেচে কৃষক লাভবান হতে পারে না। শোনেন, আবেদন করলেন, আবেদন করলে আপনার ফোনে একটা মেসেজ যে আপনি ধান গোদামে ধান ক্রয়ের জন্য আবেদন করছেন, আপনার আবেদনটা গ্রহণ করা হয়েছে, আপনি গোদামের সাথে যোগাযোগ করে ধান দেন। এরপরে উনি আমার কাছে স্যাম্পল নিয়ে আসলেন, স্যাম্পল ভাই অমুক দিন আসেন, উনি নিয়ে আসলো, আমি ধান দেখে ওনার ধানটা আমি নিয়ে নিলাম। কয় মণ ধান উনি উৎপাদন উদ্বৃত্ত আছে? 10 মণ ধরেন। হ্যাঁ, উনি কতটুকু বিক্রি করতে আচ্ছা, ধরলাম 10 মণ। এখন ধরেন উনি কোন শ্রেণীর আপনি আপনি ধরেন ওনার যে শ্রেণীর কৃষক হোক, মানুষ তো দিন শেষে লাভের অঙ্কই করবে। ওনার বাড়ি ডুমুরিয়া উপজেলা থেকে 20 কিলোমিটার দূরে, একবার আসলো স্যাম্পল নিয়ে, এটা খরচ আছে না, সময় নষ্ট আছে না, কিষেনের একটা মূল্য আছে না, উনি তো কৃষক, কিষেন মানে শ্রমিকও, তাই না? একবার আসলো স্যাম্পল নিয়ে গেল 1000 টাকা, না, 1000 টাকা একটা মানুষ শুধু আসা যায় ঢাকায় যাইতে, না না না, আপনি আসা যাওয়ার খরচ শুধু ধরবেন কেন? তার সময়ের কিষেনের মূল্য ধরবেন না? কিসের মূল্য সেটা প্রয়োজন না, আমি প্রয়োজনটা, আরে বাবা, প্রয়োজন হলেও তো ভ্যালু, আপনি ভ্যালুয়েশন তো করতে হবে। না, ঠিক আছে, আর কিন্তু সে তো তার কাজ ফেলে তো এখানে আসতেছে না। আপনি 500 টাকা ধরেন। না না, সে তো না না না, সে তার অন্য না কাজে না আসতেছে, না না, সাথে আপনি একটা সরকারি অফিসারকে যখন ট্যুরে পাঠানো হয়, টিএডিএ দেওয়া হয় না? সে তো ভিন্ন ভিন্ন, না, ভিন্ন হবে কেন? তাহলে ও টিএডি এর মূল্য নেই? উনি যখন আসতেছে, উনি তো শুধু এই কাজ নিয়ে আসতেছে না না, ওইটা আপনি ধরা যাবে না তো, আপনিও হতে পারে, ওটা ধরা যাবে না। স্যাম্পল দেখে। এটাই ধরতে হবে যে উনি স্যাম্পল দেখে দিয়ে আসতেছে, ঠিক আছে? এটাই তো ধরে নিতে হবে। সেটা হোক গে, সবার ওরকম কাজ থাকলে এমন কথা নাই, গ্রামের প্রান্তিক মানুষের সবার থাকে না, থাকলেও নিজের কাছের বাজারে থাকে, উপজেলায় থাকে না। এখন উনি একবার আসলো স্যাম্পল দেখাতে, 500 টাকা গেল, আর একবার আসবে ধান দিতে, আর 500 টাকা গেল। মিনিমাম যদি সবচেয়ে কমও যদি ধরি, কিষেনের মূল্য এবং আসা যাওয়ার মূল্য 1000 টাকা গেল। 10 ধান হচ্ছে ওনার উদ্বৃত্ত 10 মণ, তো পার মনে কি 100 টাকা উনি বাজারের থেকে বেশি পাবে আপনার কাছে বিক্রি করে? আমার এখানে আসবে কেন? না, বাজার তো তা বলে না। 3 বছর, গত 3 বছরের বাজার অ্যানালাইসিস, গত 3 বছর তো ধান কিনা হয়নি। হয়নি কেন? মার্কেট প্রাইস থেকে গভর্নমেন্ট প্রাইস লো ছিল এইজন্য। একেবারে কেনা হয় নাই তা না, কোন কোন ক্ষেত্রে কেনা হয়েছে, কোন কোন উপজেলায় কেনা হয়েছে। আমি তো সাতক্ষীরা সদরে ছিলাম, 1 কিলো কিনতে পারিনি 2 কেজি। 2 বছরে, গত 2 বছরের অবস্থা খুব খারাপ। আপনার যখন লস হবে তখন তো না, 2 বছরের নীতিমালার কারণে খারাপ। কত নীতিমালা না, তখন না, সরকার দাম নির্ধারণ করে দিচ্ছে বাজার অ্যানালাইসিস না করে। এখন তখন বন্যা ছিল, উৎপাদনে ব্যাহত হয়েছে, উৎপাদন খরচ বেশি হয়েছে, অনেক কিছু। না, কারণে সরকারের নীতিমালা, পলিসি এবং রাজনৈতিক কারণে হয়তো এটা হচ্ছে। এখন আমার এখানে কেন আসবে? আর আমার এখানে ধান ঢোকার সাথে সাথে তার অ্যাকাউন্টে টাকা ছিল। আপনার এই কথার সাথে আমার অসুবিধা নাই, কিন্তু আর বাজারে যখন আপনি ওটা বিক্রি করবেন, সে তো হাতে টাকা পাবে। না, ও তো ঘোরাতে ঘোরাতে কই বলছে? আরে বাবা, বাজারে সে নগদ টাকাই হাতে ক্যাশ। তাহলে আমার এখানে আসবে কেন? আপনার এখানে আসে না তো। আপনার এখানে আমি এ পর্যন্ত 25টা উপজেলার যে অ্যানালাইসিস নিছি, কৃষক তো ধান বিক্রি করে না, এটা তো বললে হবে না, এটা আপনার কাগজে কলমে সত্য। যেমন আমার উপজেলা চেয়ারম্যান, ঠিক আছে, সে মিল বানাইছিলই হচ্ছে এই খাদ্য গুদামের সাথে ব্যবসা করার জন্য, এবং সে ধান সংগ্রহ করতে বাজার ছিল বাংলাদেশে কি হয়, তার টেন্ডার নেয়া, সবচেয়ে ওই উপজেলার বড় বাজারটা তার টেন্ডার নেয়া, ফলে তার কাছে ধান বিক্রি করতেই হবে। না, আরেকটা জিনিস, আপনি যে উপজেলা চেয়ারম্যান, এই যদি আপনি অন্য পেশার সাথে যুক্ত হতে পারেন না, এমন তো এটা বিষয় বিধিনিষেধ নাই, কিন্তু কৃষক, আপনি সাংবাদিকতা করেন, পাশাপাশি যে আপনি ব্যবসা বাণিজ্য বা অন্য কাজ করতে আপনি সব ঘুরে ফিরে আপনি কাগজে কলমে চলে যাচ্ছেন। আমি কাগজে কলমের থেকে বেরোতে যাচ্ছি। কাগজে কলমে বাংলাদেশে সব ঠিক আছে, ফাঁসির আসামিও ঠিক আছে, কাগজে কলমের বাইরে আসেন। কাগজ কলম ঠিক রেখেই সবাই যা করার করে। কাগজ কলমের বাইরের কথা হচ্ছে যে কৃষক 1000, যদি আপনার 10,000 কৃষকের থেকে ধান কেনার লিস্ট থাকে, এই 10,000 কৃষকের কাছ থেকে কাগজে কলমে ধান আপনি কিনতেছেন, প্রিভিয়াস 20 বছরের রেকর্ড। আমি তো 10,000 কিনতে পাচ্ছি না, কারণ এই উপজেলায় মনে করেন 30,000 কৃষক আছে, আমার নিবন্ধন করলো, আবেদন করলো মনে করেন 5,000 হোক, সংখ্যা নিয়ে আপত্তি। এবার 5,000 এর ভিতরে যারা আগে আসবে এরা সুযোগ পাবে, সবই ঠিক মানে আছে। আমার মনে করেন 100 টন বাড়ানো,
5 জন আবেদন করেছে, 5 জন। ওই যে তৈবুর রহমান সাহেবের সময় ডুমুরিয়ায় কত, যে কোনো একটা সালের কথা বলেন, ধরেন 21 সাল, কত মন ধান কেনা হয়েছিল? মনে করেন যে 5,000 টন ধান কিনা গেছে। 5,000 টন, তাহলে এক টনে 200, suppose আমি- এক টনে 200 মন করে হইলে এক টনে 200 মন হয়, তাহলে 5 দুগুণে 10 লাখ মন, ঠিক আছে? যদি কিনা হয়, তাহলে 10 লাখ মন ধান যদি কেনা হয়, এই 10 লাখ মন ধান যদি কৃষকের কাছ থেকে না কিনে একজন বা কতিপয় ব্যক্তির কাছ থেকে কেনা হয়, আমার উপজেলার উদাহরণ হচ্ছে একজন, মানে আরো একটা উপজেলা আমি একজনই পাইছি। না আপনি একজন কাছে কেনেন কি? কাগজে কলমে তো একজনের কাছ থেকে আপনি কেনেন নাই। না কাগজে কলমে না, আপনার বাস্তবে এই ধানটা মনে করেন ওই লোক তো আর এত ধান দিতে পারবে না। সে তো কৃষকের নামে দিচ্ছে, সে তো কৃষকের নামে দিচ্ছে। কৃষক কোনো না কোনো কৃষকের কাছ থেকে তো নিয়ে আসতেছে। উনি তো ওনার মতো র্যান্ডমলি কিনছে, না উনি তো আর ওইটা উৎপাদন করতেছে না। উনি তো কৃষকের কাছ থেকে উনি নিচ্ছে, মনে করেন আপনার আমার মতো কৃষকের কাছ থেকে নিয়ে নিচ্ছে, এক জায়গায় করে- সেটা তো সত্য, আপনার কথা তো সত্য, কৃষকের কাছ থেকে নিয়ে এক জায়গায় করে দিচ্ছে। শ্রম ভাই, ভাই আমি এখনো পাইনি, আমার রিটার্ন ফোন করছিল, তা বললাম যে দাদা আমি তো পাইনি, এখন যদি জানাই তাহলে দেখি। আপনার জানাইছি নাকি? আর আমারও পাইনি তো। মানে যেটা বলতেছিলাম যে ধান, একজন ব্যবসায়ীর জন্য ধান 10 লাখ মন ধান কিনে বেচে লাভ বের করা এত সহজ কাজ না, বেচার জায়গায় খুঁজে বের করে, তাহলে সে গোছানো একটা জিনিস আপনাদের একটা কৃষক তো মনে করেন 10 মানে 100 মণ ধান তো তার নেই। নেই, কিন্তু এই ব্যবসায়ী কি আপনাদের ছাড়া এই ব্যবসাটা করতে পারতো কোনোভাবে? তার এই যে 10 লাখ মন ধান, হ্যাঁ ভাই, সরকারি গোডাউনের সাথে যে ব্যবসা না করতো, তাহলে কি তার এই ব্যবসাটা করা সম্ভব হতো? না করা সম্ভব না তো, তখন তোমার ফড়িয়ার সাথে মানে ধরেন 10 লাখ মন ধান কিনে যদি বেচার গ্যারান্টি না থাকে, টাকা থাকলেও কেউ কিনবে? কিনবে না তো, কারণ 10 লাখ মন ধান বেচা তো চারটিখানি কথা না। 10 লাখ মন ধান কেনার সে ঝুঁকি নিতে পারতেছে, কারণ হচ্ছে তার সাথে গুদামের একটা কন্ট্যাক্ট আছে বলেই, ওই ভরসার জায়গাটা আছে বলেই। 10 লাখ মন ধানে যদি সে 20 টাকা করেও মার্জিন রাখে, তাও তো 2 কোটি টাকা ব্যবসা একটা সিজনে। 2 কোটি টাকা ইয়ে করতে তা কত টাকা ইনভেস্ট করা লাগবে? ইনভেস্ট লাগতেছে এই বিষয়ে তো কারো দ্বিমত নেই, ব্যবসা কিন্তু ইনভেস্ট করেও কি অন্য কারো এই গুদাম ছাড়া, সরকারি কানেকশন ছাড়া এই ব্যবসাটা কারো পক্ষে করা সম্ভব? ইনভেস্ট করলেও আপনার যদি হাতিয়ার না থাকে তাহলে আপনি যুদ্ধ করবেন কি? আমার টাকা আছে, কিন্তু কেউ কি টাকা দিতে হবে না, টাকা তো অনেকেরই আছে। এই ভরসায় এই কানেকশন ছাড়া, তাহলে আমার এই কথাটাকে, না, এদেশে তো অনেকেরই টাকা তাহলে আছে। এই যুক্তিটা আপনি, কিন্তু আপনার মিল কলকারখানা আছে করেন? না না আমনুল ভাই, এই যুক্তিটা আপনি খণ্ডন করেন যে সরকারি গুদামগুলো, খাদ্য গুদামগুলো শেষ পর্যন্ত ব্যবসায়ীর হয়ে কাজ করতেছে, এই যুক্তিটাকে আপনি খণ্ডন না করেন। না, ব্যবসায়ী হয়ে কাজ করতেছেন, আপনি তো এখানে ইনভেস্ট করে আপনি কি জনগণের হয়ে কাজ করতে পারতেছেন না ব্যবসায়ীর হয়ে কাজ করতেছেন? আমি তো জনগণের হয়ে কাজ করছি। আমি আমার জনগণকে কি বেনিফিট দিতে পারতেছেন আপনি? জনগণকে কি বেনিফিট দিতে পারতেছেন? জনগণ কি ধরনের বেনিফিট আমরা কিন্তু আশা করি? ধরেন কৃষকের কাছ থেকে সরাসরি ধানটা কেনা যাচ্ছে না, কেন যাচ্ছে? কাগজে কলমে যাচ্ছে, না, না, বাস্তবে যাচ্ছে না, বাস্তবে যাচ্ছে না। আমি আমার বলি আমার এই সিজনে, হ্যাঁ, এই সিজনে ডুমুরিয়ায় একজন কৃষক দাঁড়িয়ে বলতে পারবে না যে আমি গোদামে ধান দিতে যেয়ে কোনো হয়রানির শিকার হয়েছি বা আমার কাছে ধান নেই। শুধু এই সিজনের কথা বাদ দেন, না, আমি এইটা শুধু এই সিজনের কথা বাদ দেন। না, আমি প্রেজেন্ট নিয়ে আলোচনা করছি। না না, আজ শুধু এই একটা সিজন নিয়ে কথা বলতে হবে এটা না। বলি, আজ পর্যন্ত আমি যখন সদরে ছিলাম সাতক্ষীরায়, তখন এমপির উপস্থিতিতে আমি চ্যালেঞ্জ করছিলাম যে এমপি মহোদয় বলছিলাম যে আপনার উপস্থিতিতে আমি এখানে ইউরো মহোদয় আছে, ওসি মহোদয় আছে, আমি বললাম যে আমি এখানে যতদিন আছি একজন কৃষকও যদি আপনার কাছে অভিযোগ দেয় যে এই গোদামে ধান দিতে যে হয়রানির শিকার না, হয় না তো, হয় না, হয় না। বা আমার কোনো ভাবে হেনস্থা করার শিকার হয়েছে, সম্পূর্ণ দায়ভার আমি। না, আমনুল ভাই পয়েন্ট তো ওখানে না। আমি চ্যালেঞ্জ করলাম যে একজন কৃষক হবে না। আমনুল ভাই, সাংবাদিক, আমাদের দেশের সাংবাদিকরা বোকা, তারা আসলে পড়াশোনা করে না। সমস্যা তো এখানে না, আপনি হয়রানি করেন, এটা তো সমস্যা না। আরেকটা জিনিস বলি, হ্যাঁ। আপনি যে কথা বললেন যে স্যাম্পল নিতে 500 গেল, আরেকদিন আইলো 500, এখন এই 500 চেয়ে যদি একবারে সে ধানটা নিয়ে আসে, আনার পরে তার ধানে ময়েশ্চার থাকলো বা ময়লা থাকলো, বাতিল হয়ে গেল কেন? আমি ফেরত দিলাম, দিলে এই গাড়ি ভরি তো আমার নিয়ে যাওয়া লাগবে, তার নিয়ে আমার এইগুলা এই আমি বলি নিয়ে যাওয়া লাগবে, ময়লা পরিষ্কার করা লাগবে, করার পরে আবার সে আরেকদিন আমার এখানে আসবে। আপনার নিয়ম ঠিক আছে। না না, এই লসেস সে আপনার সে যদি একটু স্যাম্পল এনে না, না, এর থেকে আমি বললাম ঠিক আছে ভাই, এই ধানটা একটু আমিনুল ভাই, এর থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের দেশে কৃষকদের যে আর্থিক অবস্থা, সেই বিবেচনায় কোনোভাবেই কৃষক উপজেলা সদরে এসে ধান বিক্রি করবে গোডাউনে, এটা চাপা দেওয়ার সুযোগ নেই, এটা পলিসির ভুল। তার বাড়ি বাড়ি যে ধান কিনতে হবে।
এখন বাড়ি বাড়ি যাবে কিভাবে, আমরা কিভাবে যাবো? ব্লক কর্মকর্তা এটা কি কৃষিকে দায়িত্ব দিলে হয়ে যায়? পুরাই কেন? কৃষি অফিস আপনাদের একজন ইন্সপেক্টর তো আছে, থাকতে পারে, এটা করা যায়, করতে চাইলে করা না যায়। না, এই আমি নিয়ে আসলাম, এটা আমি বাড়ি বাড়ি শোনেন, বাড়ি বাড়ি যাওয়া লাগবে না তো, প্রত্যেকটা 2-3টা গ্রাম নিয়ে একটা বাজার, একটা মোড়ে, এটা করা যায়, সিস্টেম করলে করা যায়। এই ছাড়া কোনোদিন কৃষক এসে গোদামে না, ওরে বললি তো আমার ম্যান পাওয়ার নেই। ম্যান পাওয়ার সরকারের আছে, ম্যান পাওয়ার সরকারের যথেষ্ট। এইখানে মনে করেন শোনেন, আমাদের মতো জনগণের একজন আরসি ফুডের পিছনে বছরে যা খরচ হয়, আমরা তো শোনেন, বছরে 5 কোটি টাকা ঘুষ খেয়ে বেরোয় একটা বিভাগ থেকে একজন আরসি ফুড কমপক্ষে। তো ওই 5 কোটি টাকা দিয়ে আরো 10 জন অফিসার বছরে পালা যায়। ফলে আমাদের অলিখিত হলেও সত্য, তার সম্পদের হিসাবে ঠিক আছে, কিন্তু আপনি অলিখিত না, দুদকের একটা নিয়ম আছে, কারো দুর্নীতি যদি দেখা নাও যায় তাহলে পরোক্ষ অনুসন্ধানের সুযোগ আছে। পরোক্ষ অনুসন্ধান মানে হচ্ছে সে এমনকি সে কত টাকা দামের মোবাইল ইউজ করে, সে কত টাকাতে কোন ব্র্যান্ডের জামা পরে, তার ফ্যামিলি, বাংলাদেশের মানুষ আমরা এগুলো করি না বলে, কিন্তু স্কোপ আছে। আপনি যেটা বললেন যে একদম প্রত্যক্ষ লাগবে না, পরোক্ষভাবে যে একজন আরসি ফুডের কোথায় কি আছে, কয়বার উনি বিদেশ ট্যুর করে, উনি বলতেছে আমি ট্যুরে আছি, আদৌ কোথায় আছে, কোন রেস্টুরেন্টে খায়, কিন্তু কার খেয়ে কাজ আছে, সময় আছে, এগুলো করবে, নিয়ম আছে, আইন আছে, দুদকেরই আইন আছে যে পরোক্ষ অনুসন্ধানের করেও যে কেউ অভিযোগ করতে পারে যে আমার যদি করে আমার পরোক্ষ অনুসন্ধানে মনে হয়েছে এই ক্যাটাগরিতে, এই কারণে ওনার জীবন আচরণের এই কারণে, এই লাইফস্টাইলের এই খরচের কারণে, ওনার বোনের নামে বা শালিকার নামে এই সম্পদ আছে, বা না ওনার লাইফস্টাইল উনি জুয়া খেলে এই কটা খরচ করে বা নেশা করে এই কটা খরচ করে, সো ওনার বেতনের সাথে এটা অসামঞ্জস্যপূর্ণ, আমি ধরে নিচ্ছি উনি দুর্নীতির মাধ্যমে এই সম্পদ অর্জন করে, অনুসন্ধান করা হোক, সুযোগ কিন্তু আছে, আমরা করি না। পরোক্ষ বললেও সেটা তো আপনার ডকুমেন্টস লাগবে। আপনি বললেন যে আমি দুটো মার্ডার করছি, ওই যে ডকুমেন্টস মানে ওনার লাইফস্টাইল, এখানে ডকুমেন্টস হচ্ছে ওনার লাইফস্টাইলটা কি, উনি কি লাইফস্টাইল মেনটেন করে, সেটা বেতনের সাথে সাংঘর্ষিক কিনা। ধরেন অনিন্দ্য দাস, ওনার সম্পদ লাইফস্টাইল বেতনের সাথে সাংঘর্ষিক, আমি একটা নাম ধরেই বললাম, ধরেন ভয়ানকভাবে সাংঘর্ষিক, ফলে ওখানে আমার ডকুমেন্ট দরকার নাই, অলরেডি ডকুমেন্টেড, উনি নিজেই ডকুমেন্ট তৈরি করে রাখছে যে এটা বেতনের সাথে সামঞ্জস্যপূর্ণ না। আয়কর দিয়ে সরকারি চাকরির আয়কর না, আয়কর দিলে এটা আয়কর, উনি ফাইলে দেখাইছে মৎস্যকের হ্যান ত্যান, আদৌ মৎস্যকের ফাংশনাল ছিল কিনা উনি দেখে, ওই দুদক তদন্ত করবে। আমি কমপ্লেন করতে পারবো, আমি অ্যাজ এ পার্সন, মানে জনগণ হিসেবে, সিটিজেন হিসেবে কমপ্লেন করতে পারবো যে ওনার এগুলো অসামঞ্জস্যপূর্ণ ইনকাম, উনি যেসব খাত দেখাইছে খাতগুলো মিথ্যা বানোয়াট, সুযোগ আছে। ভাই ভাই দেখি, আমি চেষ্টা করতেছি ভাই, শোনেন, এগুলো হচ্ছে আলোচনার মাধ্যমে বোঝা গেল যে আসলে আপনারা তো নিয়মের কাগজ কলমের বাইরে যে কিছু বলতে পারবেন না, আসলে সত্য হচ্ছে এটাই। তো যাই হোক, জায়গায় একদিন আমার অফিসে চা খাওয়ার দাওয়াত থাকলো খুলনায়, টুটপাড়া খুলনায় আসেন একদিন।